ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি, বলছেন জামায়াত আমির। শাহাবুদ্দিনের পদত্যাগের নেপথ্যে কী ঘটেছিল? অন্দরমহলের অজানা গল্পটা কি? পুলিশ দেখে পালাতে যাওয়া যুবকের কাছে মিলল পিস্তল। ত্রাণের চাল বিক্রির অভিযোগ, স্থানীয়দের তোপের মুখে পুলিশ হেফাজতে বিএনপি নেতা। এবং সর্বশেষ জানাবো, দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি, বলছেন জামায়াত আমির। 24শে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক জামায়াত ইসলামীর রাজনীতিকে নিষিদ্ধ করা প্রসঙ্গে তুলে ধরে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নিইনি। তিনি দাবি করেন, ভারতের সম্প্রতি শেষ হওয়া ছাত্র আন্দোলনের পেছনেও জামায়াতকে দায়ী করা হচ্ছে, কারণ সব রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণে আনলেও জামায়াতকে বশে আনা যায়নি। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ধানাই পানাই বাদ দিয়ে সোজা পথে চলুন, জাতি কঠিন সংকটে আছে। শফিকুর রহমান বলেন, আমাদের একমাত্র দোষ ছিল আমরা আধিপত্যবাদ মেনে নিইনি। এবারও দেখবেন ভারতের তরুণরা রাস্তায় নেমেছে, ছাত্ররা রাস্তায় নেমেছে। সরকার বলে দিয়েছে এই আন্দোলনে জামায়াত ইসলামী উস্কানি দিয়েছে, আমাদের নিয়ে তাদের এত ভয় কেন? তিনি আরও বলেন, একজন সাবেক প্রতিমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলকে একটি দেশ পকেটে ঢুকিয়ে ফেলেছে, শুধু একটি দলকে পারেনি, সেই দলের নাম জামায়াত ইসলামী। সমস্যাটা এখানেই। জুলাই আন্দোলনের সময় জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে দলটির আমির বলেন, আন্দোলনের শুরু থেকেই আমরা ছাত্র দলের প্রতি সমর্থন জানিয়েছিলেন, তবে আন্দোলন সফল হওয়ার পরও কখনো এর কৃতিত্ব দাবি করিনি। আমরা বলিনি আমাদের দলের একজন শহীদ হয়েছেন কিংবা আন্দোলনের নেতৃত্ব আমাদের হাতে ছিল, বরং আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সেবা করতে কাজ করেছি। জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, অনেকেই ছাত্র ছিলেন। তাদের কোনো কোটার দাবি ছিল না, সরকারি চাকরির প্রত্যাশাও ছিল না। তারা রাস্তায় নেমেছিলেন একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে। তিনি বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে যদি আমরা তাদের সঙ্গে বেইমানি করি, তাহলে আল্লাহ কি আমাদের ছেড়ে দেবেন? শহীদ পরিবারের কাছে, আহত জুলাই যোদ্ধাদের কাছে আমাদের জবাব দিতে হবে। বর্তমান পরিস্থিতির পর্যায়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, ব্যাংক, বিমা কর্পোরেশন সহ সরকারি বেসরকারি সবখানে নির্লজ্জ দলীয়করণ চলছে। যোগ্য ও দেশপ্রেমিক মানুষের সরিয়ে অসৎ ও দুর্নীতিপরায়ণের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যেন একটি দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়, বলেন তিনি আরও বলেন, এই সহযোদ্ধারা কি শুধু এজন্য জীবন দিলেন, যুদ্ধ করলেন, পঙ্গু হলেন যে এক দলকে সরিয়ে আরেক দল ক্ষমতায় বসবে? তারা তো সিস্টেমের পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে আমরা সবাই সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ভুলভ্রান্তি মানুষের হয়, দলের হয়, সরকারেরও হয়, কিন্তু আমরা মনে করি আপনারা জাতির সঙ্গে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, বিশ্বাস রক্ষা করেননি। আপনারা ফিরে আসুন, এই দাবি মেনে নিন, ধানাই পানাই বাদ দিয়ে সোজা পথে চলুন। জাতি কঠিন সংকটে আছে, দেশে মানুষ আপনাদের পাশে থেকে দেশ গড়তে চায়। তিনি বলেন, জুলাই শহীদদের হত্যার বিচার এবং আহতদের ন্যায্য অধিকার আদায়ের দাবি করে জামায়াত কখনো সরে আসবে না। বিচার আজ হোক বা 50 বছর পরে হোক, এই বাংলার মাটিতে তো একদিন হবেই। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলে যাব। জাতির অধিকারের প্রশ্নে আমাকে কেউ বন্ধ করতে পারবে না। শাহাবুদ্দিনের পদত্যাগের নেপথ্যে কী ঘটেছিল? অন্দরমহলের অজানা গল্পটা কি? সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এমন হঠাৎ পদত্যাগের নেপথ্যের গল্পটা আসলে কি? হাসিনা সরকারের পতনের পর থেকেই যাকে অপসারণের জন্য আন্দোলন পর্যন্ত করেছে রাজনৈতিক দলগুলো, তিনি এতদিন টিকে গেলেনই বা কীভাবে? নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও তিনি বহাল তবিয়তেই ছিলেন। হঠাৎ কি হলো যে এতটা তড়িঘড়ি করেই ইস্তফা দিয়ে নীরবে প্রস্থান করলেন শাহাবুদ্দিন? ক্যালেন্ডারের পাতায় এটি ছিল আরেকটি সাধারণ দিন, কিন্তু রাষ্ট্রীয় ইতিহাসের পাতায় দিনটি লেখা হয়ে গেল অন্যভাবে। একটিমাত্র পদত্যাগপত্র, কয়েকটি স্বাক্ষর, আর তারপরে শেষ হয়ে গেল একটি রাজনৈতিক অধ্যায়ের দীর্ঘ অপেক্ষা। চুপ্পুকে এসবের মধ্যে পদক্ষিপ্ত করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায় ছিল শুধু একজন রাষ্ট্রপতির বিদায় নয়,
এটি ছিল 2024 সালের গণঅভ্যুত্থানের পর শুরু হওয়া রাজনৈতিক পুনর্বিন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু প্রশ্নটি এখনও ঘুরে বেড়াচ্ছে, তিনি কি সত্যি অসুস্থতার কারণে পদত্যাগ করলেন, নাকি এর পেছনে কাজ করছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অসংখ্য পোস্ট। প্রথম দিকে সরকার কিংবা রাষ্ট্রপতির দপ্তর থেকে এসব বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, বরং রাজনৈতিক মহলের অনেকেই এসবকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই গুঞ্জনই বাস্তবে রূপ নেয়। রাষ্ট্রপতির পদত্যাগের খবর প্রকাশের পরপরই বিষয়টি উঠে আসে রয়টার্স, বিবিসি, ব্লুমবার্গ, সাউথ চায়না মর্নিং পোস্ট, WION, মানি কন্ট্রোল সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তাদের বিশ্লেষণে একটি বিষয় প্রায় অভিন্নভাবে উঠে আসে। এটি শুধু একজন রাষ্ট্রপতির ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক। রাষ্ট্রপতির প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী স্বাস্থ্যগত জটিলতা কিংবা বিশ্রামের প্রয়োজনীয়তার কারণে রাষ্ট্রপতি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, এটাই ছিল আনুষ্ঠানিক ব্যাখ্যা। রাষ্ট্রপতির বয়স, শারীরিক অবস্থা এবং চিকিৎসাজনিত প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়। বিবিসি, রাইটার্স এবং সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে ভিন্ন একটি রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পূর্ববর্তী সরকারের সাংবিধানিক ধারাবাহিকতার অন্যতম প্রতীক হিসেবে রয়ে গিয়েছিলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আলোচনার সামনে আসার পর রাষ্ট্রপতিকে ঘিরে রাজনৈতিক চাপ আরও বাড়তে থাকে, এমন বিশ্লেষণে প্রকাশিত হয় আন্তর্জাতিক ওই গণমাধ্যমগুলোতে। কিছু প্রতিবেদনে এটি রাজনৈতিক সূত্রের দাবি হিসেবে এসেছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনার কথা আলোচনায় আসার পর রাষ্ট্রপতির অবস্থান নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষণে দাবি করা হয়, রাষ্ট্রপতির পদে তার উপস্থিতি রাজনৈতিকভাবে অস্বস্তিকর হয়ে উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল একটি বিশ্লেষণে প্রশ্ন তোলে, শেখ হাসিনার সঙ্গে একটি ফোনালাপ কি পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে? এটি এখনও পর্যন্ত সেফ সংশ্লিষ্ট গণমাধ্যমে বিশ্লেষণ হিসেবে দেখা হচ্ছে, কেননা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন হাসিনার সঙ্গে শাহাবুদ্দিনের ফোনালাপের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, আজও অনেক প্রশ্নের উত্তর অজানা। রাষ্ট্রপতির পদত্যাগ কি শুধু ব্যক্তিগত, নাকি এটি ছিল রাজনৈতিক প্রয়োজন? প্রশ্ন আরও তৈরি হয়েছে, অসুস্থতা কি মূল কারণ, নাকি সেটি ছিল কেবল আনুষ্ঠানিক ব্যাখ্যা? এ বিষয়ে দায়িত্বশীলদের বিস্তারিত ব্যাখ্যা না আসায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, রাজনৈতিক বিশ্লেষক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে, যার কোনোটাই প্রমাণিত নয়। বাংলাদেশের রাজনীতিতে কিছু বিদায় রয়েছে নীরব খাতায় লেখা, কোনো বিদায়ী ভাষণ নেই কোনো আড়ম্বর আয়োজন। তবে গণঅভ্যুত্থানের ক্ষমতা হারানো সরকারের রাষ্ট্রপতির এমন নীরব প্রস্থানই কাম্য বলে মনে করেন অনেক বিশ্লেষক, কারণ দম্ভ কিংবা বিদায়ী ভাষণ দেওয়ার মতো কোনো কর্ম আর গ্রহণযোগ্যতা এই দেশের জনগণের কাছে তার ছিল না। পুলিশ দেখে পালাতে যাওয়া যুবকের কাছে মিলল পিস্তল। কক্সবাজারের রামুতে পুলিশ দেখে পালাতে যাওয়া এক যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি জব্দ করেছে থানা পুলিশ। এ সময় ওই যুবককে গ্রেপ্তারের পাশাপাশি ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে রামু নাইখাংছড়ি সড়কে অস্থায়ী চেকপোস্টে ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার মোহাম্মদ সোহেল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার বাসিন্দা ফরিদুল আলম ও রাশেদা বেগম দম্পতির ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে রামু নাইখাংছড়ি সড়কের কাওয়ারখোপ ইউনিয়ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে পিকআপ দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রামুর ফতেখারকুল ইউনিয়নে 2 নম্বর ওয়ার্ডের হাজারিকুল এলাকায় থানা সংলগ্ন রামু মরিচা সড়কে গাড়িটি আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি চালিয়ে চালকের আসনের পাশে, স্টিয়ারিংয়ের নিচে ও ব্রেকের পাশে পাদানির নিচে বিশেষ কায়দায় রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 3 রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। ওসি মনিরুল ইসলাম বলেন, ওই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ত্রাণের চাল বিক্রির অভিযোগ, স্থানীয়দের তোপের মুখে পুলিশ হেফাজতে বিএনপি নেতা। রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেওয়া ত্রাণের চাল বিক্রির অভিযোগকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। এই অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে আটকে পুলিশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। পুলিশ হেফাজতে থাকা আবুল হোসেন মেম্বার চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা আবুল হাশেম মেম্বার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেওয়া ত্রাণের চাল বন্যার্তদের না দিয়ে চুপিসারে রিফিউজি পাড়ার স্থানীয় দোকানগুলোতে বিক্রি করে দিচ্ছিলেন। এমন অভিযোগ তুলে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় স্থানীয়দের কাছে আটক হওয়া গাড়িটি সহ চালক ও চয়ন বড়ুয়াকেও হেফাজতে নেয় পুলিশ। চন্দ্রঘোনা থানার ওসি SM শাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়রা অভিযোগ করেছেন ত্রাণের চাল বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে। খবর পেয়ে বিএনপি নেতা সহ দুজনকে পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। বিষয়টি তার দলের নেতাদের জানানো হয়েছে। এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রাণের চাল বিক্রির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি। জেলা পরিষদ থেকে যে চালের ত্রাণ দেওয়া হয়েছে সেগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। 2 বস্তা চাল গাড়ির চালককে ভাড়ার বদলে দেওয়া হয়েছিল, সেগুলোই জব্দ করা হয়েছে। পুলিশ আমাদের খবর দিয়েছে, আমরা থানায় যাচ্ছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।